কণ্ঠ। নমস্কার, ভয় কণ্ঠে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। কখনো কখনো এমন কিছু রহস্যের জন্ম হয় যার উত্তর আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে, অথচ সত্যকে খুঁজে পাওয়াই হয়ে ওঠে সবচেয়ে কঠিন কাজ। আজকের সেই রুদ্ধশ্বাস রহস্যের গল্পের নাম বন্ধ ঘরের খুন। গল্পটি লিখেছেন ছদ্মনামধারী লেখক অগ্নিদেব রায়। গল্পের প্রধান চরিত্রে রয়েছেন তীর্থ, জিৎ, পল্লবী ও শিল্পী। গল্পের সূত্রধর এবং বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন আমাদের ভয় কণ্ঠের সদস্যবৃন্দ। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের রহস্যময় গল্প বন্ধ ঘরের খুন। রাত তখন গভীর, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতর টেবিল ল্যাম্পের আলোয় চশমাটা নাকের ডগায় নামিয়ে তীর্থঙ্কর হন্যে হয়ে বইয়ের তাকগুলো খুঁজছে। তার প্রিয় ফেলুদা সমগ্র বইটা যেন আজ হঠাৎ করে কর্পূরের মতন উবে গেছে। একের পর এক বই নামাতে নামাতে তীর্থঙ্করের বিরক্তি এখন চরমে। কোথায় যে গেল বইটা? কাল রাতেই তো তাকের উপর রেখেছিলাম। ঠিক এই বিরক্তিকর মুহূর্তেই বাইরের সদর দরজায় এক অদ্ভুত প্রচণ্ড তাড়াহুড়ো আর আতঙ্কের করাঘাত। তীর্থঙ্কর হাত থেকে বইগুলো টেবিলে রেখে বিরক্তি মাখানো মুখে এগিয়ে গেল। দরজাটা খুলতেই বাইরের অন্ধকারের বুক ছিঁড়ে ছিটকে ভেতরে ঢুকলো এক বিধ্বস্ত যুবক। জিৎ ভেতরে ঢুকে দরজার ওপরেই প্রায় ভেঙে পড়ে হাঁপাতে থাকে। তার জামা কাপড় ভেজা, চোখ দুটো আতঙ্কে কাঁপছে। তীর্থঙ্কর শান্ত কিন্তু তীক্ষ্ণ চোখে তাকে মেপে নেয়। মাঝরাতে দরজায় এমন হন্তদন্ত করে করাঘাত করার মতো বিপদটা কি মিস্টার? আমি আছি এক নিজের জ্বালায়, আর আপনি এসে আমার দরজাটাই প্রায় ভেঙে ফেলছিলেন। তা কে আপনি? কাকে চাই আপনার? ক্ষমা করবেন, আমি খুব খুব বিপদে পড়ে এসেছি। তীর্থ দেখল ব্যক্তিটি আতঙ্কে ও ক্লান্তিতে বড্ড বেশি হাঁপাচ্ছে। কথা বলার মতন শক্তিটুকুও যেন তার অবশিষ্ট নেই। তাই তীর্থ আর দেরি করলেন না, টেবিলে থাকা এক গ্লাস জল এগিয়ে দিলেন তার দিকে। দাঁড়ান দাঁড়ান, এই নিন জল খান। তীর্থের হাত থেকে গ্লাসটা কেড়ে নিতে এক সেকেন্ডও সময় লাগলো না তার। তৃষ্ণার্ত চাতকের মতন তাড়াহুড়ো করে এক ঢোকে পুরো জলটা গিলে ফেলল। গ্লাসটা যখন টেবিলের ওপর নামিয়ে রাখলো, তখন জিতের চোখে মুখে যেন এক স্বস্তির ভাব ফুটে উঠেছে। যেন মরুভূমির তপ্ত বালির বুক থেকে ছিটকে এসে কোনো ক্রমে সে একটা নতুন জীবন ফিরে পেল। বলুন এবার, এই মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে এখানে আসার আপনার উদ্দেশ্য কি? আপনি কি বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ তীর্থঙ্কর চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম প্রাইভেট ডিটেকটিভ তীর্থঙ্কর চ্যাটার্জি, কিন্তু বিখ্যাত কিনা সেটা আমি বলতে পারবো না। নমস্কার, আমার নাম জিৎ মল্লিক। আমি আপনার খোঁজ পেয়েছি সেই আননোন নাম্বার কেসের খবর থেকে। ওই কেসটা যেভাবে আপনি সমাধান করেছিলেন তা পড়ার পর থেকেই আমার মাথায় আপনার নামটা ছিল। আর যখন পুলিশ আমার কথা বিশ্বাস করলো না, তখন শুধু আপনার কথাই মনে পড়লো। ও আচ্ছা আচ্ছা, আননোন নম্বর কেসটা, সেটা তো বেশ পুরনো খবর। ঠিকই ধরেছেন, আমি সেই। আর আমার এখানে লোকে সাধারণত তখনই আসে যখন পুলিশের উপর থেকে তাদের ভরসা পুরোপুরিভাবে উঠে যায়। বলুন তাহলে, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? তীর্থঙ্করবাবু, আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার শিল্পী আর নেই। আজ বিকেলে আমি যখন ওর ফ্ল্যাটে গেলাম, ও কোনো উত্তর দিচ্ছিল না। দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকে দেখি সিলিং ফ্যান থেকে ঝুলছে। পুলিশ বলছে এটা পরিষ্কার সুসাইড, একটা আত্মহত্যার কেস। কিন্তু আমি জানি
ও কোনোদিন আত্মহত্যা করতে পারে না। কেউ ওকে খুন করেছে তীর্থঙ্কর বাবু। আপনি ছাড়া এই শহরের আর কেউ আসল সত্যটা বের করতে পারবে না। দয়া করে আমার সাহায্য করুন। জিতের কথা শেষ হতেই তীর্থ কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, পুলিশ এটাকে সুইসাইড বলছে আর আপনি বলছেন এটা খুন। হুম, ঠিক আছে, আমি আপনার কেসটা নিতে পারি, কিন্তু তার আগে আমাকে কয়েকটা প্রশ্নের একেবারে খাঁটি উত্তর দিতে হবে আপনাকে, কোনো লুকোচুরি নয়। আমি সব বলতে রাজি আছি তীর্থঙ্কর বাবু, বলুন কি জানতে চান। বেশ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শিল্পীর সাথে আপনার সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল? আপনারা কি বিয়ে করার কথা ভেবেছিলেন, নাকি এটা একটা শুধুই ক্যাজুয়াল সম্পর্ক? আমরা গত 3 বছর ধরে একসাথে আছি। সম্পর্কটা খুবই সিরিয়াস ছিল। সামনের বছরই আমাদের রেজিস্ট্রি করার কথা ছিল। ওর পরিবার যদিও প্রথম দিকে একটু অমত করেছিল, কিন্তু শিল্পী আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিল না। পরিবারের অমত। আচ্ছা, শিল্পীর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? আর কথা হয়ে থাকলে তখন কি তার গলায় কোনো অস্বাভাবিকতা, ভয় বা ডিপ্রেশনের ছাপ লক্ষ্য করেছিলেন? গত পরশু আমাদের শেষ কথা হয়েছিল। ও আমাকে বলেছিল যে আজ দুপুরে আমাকে ওর ফ্ল্যাটে যেতে। ওর নাকি একটা খুব জরুরি বিষয় নিয়ে আমার সাথে কথা আছে। আমি জিজ্ঞেস করেছিলাম কি বিষয়, কিন্তু ও বলল ফোনে বলা যাবে না। ওর গলায় কোনো ডিপ্রেশনও ছিল না, বরং ও যেন কিছু একটা নিয়ে খুব উত্তেজিত ছিল, বা হয়তো একটু ভয়ও পাচ্ছিল। ভয়? কিসের ভয়? আপনাদের মধ্যে গত কয়েকদিনে কি কোনো বিষয় নিয়ে ঝগড়া বা মতানৈক্য হয়েছিল কি? টাকা পয়সা, তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তিগত কারণে? না, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তবে হ্যাঁ, গত 2-3 দিন ধরে ও কেমন যেন একটু অন্যমনস্ক ছিল। বারবার ফোন চেক করছিল। আমি 2-1বার দেখেছি ও কারোর সাথে খুব চাপা গলায় ফোনে তর্ক করছে। আমি জিজ্ঞেস করাই এড়িয়ে গিয়েছিল। বলেছিল অফিসের কোনো ক্লায়েন্টের সাথে খুব ঝামেলা চলছে। অফিসের ক্লায়েন্ট? ইন্টারেস্টিং। আর আজ দুপুরে যখন আপনি ওর ফ্ল্যাটে গেলেন, তখন দরজা কি ভিতর থেকে বন্ধ ছিল নাকি বাইরে থেকে? দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। আমি যখন কলিং বেল বাজাই কেউ দরজা খোলেনি। আমি নবটা ঘোরাতেই দেখি দরজাটা খোলা। আমি ভেতরে ঢুকে দেখি ড্রয়িং রুমটা পুরো ওলট পালট। সোফার কুশনগুলো মেঝেতে পড়ে আছে, একটা ফুলদানি ভাঙা। আর তারপর বেডরুমে গিয়ে দেখি। বিষয়টা আমি অল্প অল্প বুঝতে পারছি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ড্রয়িং রুম তছনছ করা ছিল, আর গতকাল রাত্রে শিল্পী আপনাকে কোনো একটা জরুরি কথা বলতে চেয়েছিল, যা সে ফোনে বলতে চায়নি। হুম আচ্ছা মিস্টার জিৎ, আপনার দেওয়া তথ্যগুলো যদি সত্যিই হয়, তবে আপনি ঠিকই ধরেছেন, এটা নিছক কোনো আত্মহত্যা নয়। কেউ খুব ঠান্ডা মাথায় শিল্পীকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, আর সেটা এমন কোনো কারণে যা শুধু শিল্পীই জানতো। তীর্থঙ্করের চোখ দুটো শিকারী বাজ পাখির মতন জ্বলজ্বল করে উঠল। কেসটা এবার আর শুধু একটা আত্মহত্যার ফাইল নয়, বরং একটা জটিল এবং নিখুঁত খুনের ব্লুপ্রিন্ট হয়ে ধরা দিল তার সামনে। পরদিন সকালে তীর্থঙ্কর আর জিৎ এসে পৌঁছয় শিল্পীর ফ্ল্যাটে। যে ঘরের দেওয়ালে একটা সময় ভালোবাসার গল্প লেখা হতো, আজ সেখানে কেবল মৃত্যুর হিমশীতল নীরবতা। পুলিশের অনুমতি তাদের কাছে ছিল। তারা দরজা খুলে ঘরের ভেতর ঢুকতে তীর্থঙ্করের চোখে পড়ে এক অপ্রত্যাশিত চরিত্র। তাদের আগেই কোনোভাবে ফ্ল্যাটে ঢুকে পড়েছিল জিতের দিদি পল্লবী। ঘরের আলমারি, ড্রয়ার, টেবিলের ফাইল, এমনকি বিছানার তোশক পর্যন্ত ওলট পালট করে যেন মরিয়া হয়ে কিছু একটা খুঁজছিল সে। তাদের পায়ের শব্দে সে চট করে ঘুরে দাঁড়ায়, তড়িঘড়ি আলমারির দরজাটা বন্ধ করে দেয়। মুহূর্তের জন্য তার মুখে অস্বস্তির ছাপ ফুটে উঠলেও পরের মুহূর্তেই সেটা চাপা পড়ে যায় কঠোর আত্মবিশ্বাসী অভিব্যক্তির আড়ালে। কিন্তু তীর্থঙ্করের চোখ এড়িয়ে যায় না পল্লবীর ডান হাতে শক্ত করে ধরা একটা ছোট চাবির গোছা।
আর ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা পুরনো কাগজ। জিৎ, তোকে আমি কতবার বারণ করেছি এই অপয়া বাড়িটায় আর না আসতে। একটা মৃত্যুর পরেও তোর কোনো শিক্ষা হলো না। আর তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? পুলিশ তো আগেই সব তদন্ত সম্পূর্ণ করে নিয়েছে। তাহলে এখন আবার এই নাটক করার কি মানে হয়? মৃত মানুষকে নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবি তত বেশি নিজের জীবনটাই নষ্ট হবে। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষই হয়ে গেছে। এখন এই বাড়িটাকে যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। দিদি, ইনি তীর্থঙ্কর চ্যাটার্জি, প্রাইভেট ইনভেস্টিগেশন। আমি পুলিশের ওই সাজানো আত্মহত্যার গল্প বিশ্বাস করি না। শিল্পীকে কেউ খুন করেছে এবং আমি তার শেষ দেখে ছাড়ব। কিন্তু তুমি এখানে কি করছো দিদি? এই অবস্থায় কেনই বা ওর জিনিসপত্র ঘাঁটছো? তুমি তো গতকালও বলেছিলে এই মেয়েটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে আজ সকাল তুমি এখানে কেন? আমাকে জেরা করার আগে নিজের মুখ সামলা। আমি তোর দিদি। আমি কোথায় যাব, কি করব, সেটার তোকে হিসেব দিতে হবে নাকি? আমি জাস্ট দেখছিলাম এই মেয়েটার কোনো নোংরা অতীত এখানে লুকিয়ে আছে কিনা, যার জন্য আমার ভাইয়ের মাথাটা ও চিবিয়ে খেয়েছিল। আর জিৎ, তুই এই চরিত্রহীন মেয়েটার জন্য নিজের জমানো টাকা এভাবে জল করছিস? ওর কোনো গয়না বা দামি জিনিস পর্যন্ত ছিল না, সব ভুয়া। ও তোকে ধ্বংস করে দিয়ে গেছে, তুই এখনো ওর জন্য কাঁদছিস? আমি চাই না তুই এই মেয়েটার জন্য নিজের ভবিষ্যৎটাও শেষ করে ফেল। তীর্থ ধীরে ধীরে ঘরটার চারপাশ ঘুরে দেখতে শুরু করলো। প্রতিটি কোণ, প্রতিটি আসবাব, প্রতিটি ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস সে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। কখনো আলমারির খোলা তাক, কখনো এলোমেলো ড্রয়ার, কখনো মেঝেতে পড়ে থাকা কাপড় আর কাগজের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে রইল। তারপর বলল, অদ্ভুত ব্যাপার তো। আপনি বলছেন আপনি শুধু দেখতে এসেছেন, অথচ ঘরের প্রায় প্রতিটা ড্রয়ার খোলা, আলমারির কাপড়গুলোও মেঝেতে ছড়িয়ে আছে, এমনকি বিছানার তোশকও সরানো হয়েছে। কাউকে শুধু দেখতে এভাবে ঘর তছনছ করতে আমি সাধারণত দেখি না। মনে হচ্ছে আপনি এমন কিছু খুঁজছিলেন যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি গোয়েন্দা বলেই কি সবাইকে অপরাধী ভাবতে শুরু করেছেন? আমি যা করেছি আমার ভাইয়ের ভালোর জন্য করেছি। ওই মেয়েটা ওকে ব্যবহার করেছে, ঠকিয়েছে, আর শেষে নিজের মৃত্যুর পরেও ওকে বিপদের মধ্যে ফেলে রেখে গেছে। আমি চাই সত্যিটা বেরিয়ে আসুক, যাতে আমার ভাই অন্তত বুঝতে পারে সে কাকে বিশ্বাস করেছিল। দিদি, তুমি শিল্পীকে কোনো দিনই মেনে নিতে পারোনি, কিন্তু তাই বলে ও মারা যাওয়ার পরেও তুমি ওর সম্পর্কে এত খারাপ কথা বলতে পারো? আমি ওকে যতটা চিনতাম তাতে আমি নিশ্চিত ও এমন মানুষ ছিল না। তুমি যদি সত্যিই আমার ভালো চাইতে তাহলে অন্তত আজকের দিনে ওর সম্পর্কে এসব বলতে না। তুই মানুষ চিনতে শিখিসনি বলেই আজ এই অবস্থায় দাঁড়িয়ে আছিস। ভালোবাসা আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখ। যেদিন বুঝবি সেদিন আমার কথাগুলোর মানে বুঝতে পারবি। পল্লবী ম্যাডাম, মানুষের মৃত্যুর পর তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করাটা খুব সহজ, কারণ মৃত মানুষ নিজের হয়ে কোনো প্রতিবাদ করতে পারে না। কিন্তু আপনার কথায় একটা অদ্ভুত তাড়াহুড়ো আছে। আপনি বলছেন ওর কোনো দামি গয়না ছিল না, অথচ এই ঘরের কোণেই পড়ে আছে একটা দামি মখমলের গয়নার বাক্স। যদিও বাক্সটা খালি, কিন্তু এটা যে অত্যন্ত দামি গয়নার বাক্স সেটা এক নজরেই বোঝা যায়। আর তার উপর এই ঘরের বাতাসে এখনও দামি পারফিউমের গন্ধ ভেসে আসছে, যেটা কোনো সাধারণ মেয়ের পক্ষে তো নিয়মিত ব্যবহার করা প্রায় অসম্ভব। আর আশ্চর্যের বিষয় হলো, আপনি ঘরে ঢুকেই প্রথমে আলমারিটাই খুঁজছিলেন। কেন? এমন কি ছিল সেখানে? আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমি কাউকে কোনো জবাব দিতে বাধ্য নই। আপনি গোয়েন্দা হতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার আপনার নেই। আমি শুধু চাই আমার ভাই এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসুক, আর কিছু নয়। ঠিকই বলেছেন, আপনার ব্যক্তিগত জীবনে নাক গলানোর কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু যখন কোনো খুনের তদন্তে একজন মানুষ সত্যিটা আড়াল করার চেষ্টা করেন, তখন সেই মানুষটার ব্যক্তিগত জীবনও তদন্তের অংশ হয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা, আপনি যতবার বলছেন শিল্পী সাধারণ ছিল, ততবারই এই ঘরের প্রতিটা জিনিস যেন আপনার কথার বিরোধিতা করছে।
সত্যিটা লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবো না। তবে একটা কথা মনে রেখো জিৎ, সব সত্যি জেনে মানুষ সবসময় শান্তি পায় না। অনেক সময় কিছু সত্যি না জানাই ভালো। ইতিমধ্যে তীর্থ নিজের গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। প্রথম পদক্ষেপটা তিনি ফেললেন সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের কেবিনে, যেখানে জিতের গত 3 বছরের ব্যাংক স্টেটমেন্টের প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে তীর্থ অবাক হয়ে উঠছিল। শিল্পীর অ্যাকাউন্ট থেকে জিতের ব্যক্তিগত অ্যাকাউন্টে যে কয়েকটা রহস্যময় লেনদেন হয়েছিল তার প্রতিটা তারিখ, সময় আর আইপি ট্র্যাকিং রিপোর্টের দিকে চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন তিনি। এরপর তীর্থ হানা দিল শিল্পীর ফ্ল্যাটের নিচে, সেই সিকিউরিটি গার্ডের কেবিনে। মনিটরে সিসিটিভি ফুটেজের ঘন্টার পর ঘন্টা চলা একঘেয়ে রেকর্ডিং তিনি ফাস্ট ফরওয়ার্ড আর রিওয়াইন্ড করে দেখতে লাগলেন। হঠাৎ মনিটরে তীর্থর চোখ দুটো শিকারী বাজ পাখির মতন ছোট হয়ে এলো। সঙ্গে সঙ্গে কিছু একটা নোট করে নিলেন তার ডায়েরিতে। ব্যাংক আর সিসিটিভির সেই গোপন ধোঁয়াশা নিজের বন্ধ ডায়েরিতে বন্দি করেই পরদিন সকালে তীর্থঙ্কর বাবু মুখোমুখি বসলেন জিৎ ও তার দিদি পল্লবীর। গোয়েন্দাগিরির প্রথম নিয়ম, যা সামনে দেখা যায় সত্য তার চেয়েও গভীরে লুকিয়ে থাকে। তীর্থঙ্করের সন্দেহের তীর আস্তে আস্তে জিতের দিদির দিকে ঘুরছে। ঘরের আবছা আলোয় তীর্থঙ্কর সিগার ধরালো। সামনে টেবিলের ওপরে মাথা নিচু করে বসে আছে জিৎ, আর তার ঠিক পাশেই চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে জিতের দিদি পল্লবী। ঘরের বাতাস ভারী ও থমথমে। মিস্টার জিৎ, কাল রাতে আপনি আমার বাড়িতে যখন এসেছিলেন তখন আপনার প্রেমিকাকে হারানোর যন্ত্রণার চেয়েও আপনার ভেতরের ছটফটানি আর ভয়টা আমি বেশি লক্ষ্য করেছিলাম। আর আজ সারাদিন তদন্ত করে আমি যে তথ্য পেয়েছি তা থেকে একটা হিন্ট আমি পাচ্ছি। কিসের তথ্য মিস্টার চ্যাটার্জি? পুলিশ যেখানে স্পষ্ট বলেছে ওটা সুইসাইড, সেখানে আপনি নতুন কি জিনিস উদ্ধার করবেন? আজ ব্যাংকের একটা গোপন স্টেটমেন্ট খতিয়ে দেখতে গিয়ে একটা ভারী অদ্ভুত জিনিস আমার চোখে পড়েছে। শিল্পীর মৃত্যুর ঠিক 3 দিন আগে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা একটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আর সেই অ্যাকাউন্টটা কোনো বাইরের লোকের নয়, মিস্টার জিৎ আর আপনার, অর্থাৎ আপনার ভাই বোনের একটা পুরনো জয়েন্ট অ্যাকাউন্ট। 5 লক্ষ টাকা জিতের অ্যাক্সেস থাকা একটা অ্যাকাউন্টে চলে যাওয়াটা কি কোনো নিছক কাকতালীয় ঘটনা নয় মিস্টার জিৎ? আইনের চোখে এই ট্রানজ্যাকশনটাই আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। না তীর্থঙ্কর বাবু, আপনি মারাত্মক ভুল বুঝছেন। হ্যাঁ, এটা সত্যি যে টাকাটা আমাদের ওই পুরনো জয়েন্ট অ্যাকাউন্টেই এসেছে, কিন্তু আমি তো ওই টাকাটা তুলিনি। আমি ওই অ্যাকাউন্টের পাসবুক বা এটিএম কার্ড কোনোটাই ব্যবহার করি না। টাকাটা ওভাবে কেন ট্রানজ্যাকশন হলো আর কে ওই অ্যাকাউন্ট অপারেট করলো সে বিষয়ে আমি বিন্দুমাত্র কিছু জানি না। তাহলে ম্যাডাম, এ ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? এতে তেমন কিছুই বলার নেই। হ্যাঁ, ওই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা আমি তুলেছি। তাতে কি এমন হয়েছে মিস্টার চ্যাটার্জি? আমার জরুরি দরকার ছিল, তাই আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছি। আর তাছাড়া 5 লক্ষ টাকা তো এমন কিছু বড় অঙ্ক নয় যার জন্য কেউ কাউকে খুন করবে। আসল কোটি কোটি টাকা তো জালিয়াতি হয়েছিল ওই কোম্পানির অডিট ফাইলে, যা শিল্পীর নিজের ল্যাপটপে। পল্লবী হঠাৎ কথা বলতে বলতে মাঝপথে থমকে যায়। তার চোখের মণি দুটো ভয়ে ও অস্বস্তিতে ছটফট করে ওঠে। সে বুঝতে পারে রাগের মাথায় সে এমন একটা গোপন সত্যের কথা বলে ফেলেছে যা সেই পরিস্থিতিতে বলা উচিত হয়নি। এক মিনিট, আমি তো এতক্ষণ শুধু শিল্পীর অ্যাকাউন্ট থেকে যে 5 লক্ষ টাকা লেনদেন হয়েছে সেটার কথা বলছিলাম, কিন্তু আপনি এই কোম্পানির অডিট ফাইল আর কোটি কোটি টাকার জালিয়াতির প্রসঙ্গটা হঠাৎ কোথায় পেলেন? শিল্পীর অপমৃত্যুর সাথে কোনো কোম্পানির ভেতরে দুর্নীতির সম্পর্ক ছিল নাকি? আর তাছাড়া এসব বিষয়ে আপনি কিভাবে জানলেন? না, মানে আমি বলছিলাম যে শিল্পী তো একটা প্রাইভেট কোম্পানিতে অডিটের কাজ করতো। আমি জাস্ট আন্দাজ করছিলাম যে
ও হয়তো কোনো ঝামেলার মধ্যে ছিল। আজকালকার মেয়েদের তো বিশ্বাসের ঠিক নেই। কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে না যে আপনি আন্দাজ করছেন। আপনি এমনভাবে কথাটা বললেন যেন আপনি সম্পূর্ণ বিষয়টা জানেন। আর ইউ সাসপেক্টিং মাই সিস্টার? আপনি কি তাহলে আমার দিদিকে সন্দেহ করছেন তীর্থঙ্কর বাবু? না না না, এটা হতে পারে না। কিন্তু দিদি, তুমি কোম্পানির টাকা গায়েবের কথা কিভাবে জানলে? আচ্ছা দিদি, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? জিৎ, তুই কি বলছিস এসব? তুই নিজের দিদিকে এভাবে? মিস্টার চ্যাটার্জি ও আসলে শকড হয়ে গেছে, তাই যা খুশি বলছে। না ম্যাডাম, জিৎবাবু কিছু ভুল বলেননি। আপনি এমন কিছু জানেন যা এই কেসের সাথে যুক্ত। আপনার সাথে আর কোনো কথা নেই আমার। চল জিৎ, এই ফালতু ডিটেকটিভের কাছে আসার কোনো মানেই হয় না। তারা ঘর থেকে বেরোতে যাবে, হঠাৎ তীর্থ এমন একটা কিছু বলে ওঠে যা শুনে তৎক্ষণাৎ তাদের পা থমকে যায়। আপনি হয়তো ভুলে গেছিলেন শিল্পীর ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল। দেখা যাচ্ছে তার মৃত্যুর একদিন আগে আপনি তার ফ্ল্যাটে গিয়েছিলেন। তীর্থের এই কথা শুনে পল্লবীর সাজানো আত্মবিশ্বাসের দুর্গে বজ্রপাতের মতন আছড়ে পড়ল। ঘরের এসি ঠান্ডা হাওয়ার মধ্যেও তার কপাল বেয়ে ঘাম নেমে এলো। তীর্থঙ্করের তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে হঠাৎ করেই তার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। নিজের অজান্তেই সে টেবিলের কোণটা শক্ত করে ধরতে গেল, কিন্তু পারল না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসায় যে পল্লবী একটু আগেও চড়া গলায় অহংকার করছিল, সে এখন নিজের পাতা ফাঁদে নিজেই বন্দী হয়ে পুরোপুরি কুঁকড়ে গেল। আর লুকিয়ে কোনো লাভ নেই ম্যাডাম, বলে ফেলুন, অত রাত্রে আপনি শিল্পীর সাথে দেখা করতে গিয়েছিলেন কেন? কোনো উপায় না দেখে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অপরাধীর মতন পল্লবী কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো। শিল্পী মারা যাওয়ার দুদিন আগে রাত্রে হঠাৎ আমার মোবাইলে শিল্পীর ফোন আসে। রাত তখন প্রায় 12:30। ওপাশের গলাটা যেন চেনাই যাচ্ছিল না মিস্টার চ্যাটার্জি। শিল্পী হাঁপাতে হাঁপাতে ফিস ফিস করে বলছিল, দিদি, আমি শেষ হয়ে গেছি। তুমি এক্ষুনি একবার আমার ফ্ল্যাটে এসো, প্লিজ। না করো না, আমার জীবন মরণের প্রশ্ন। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, ছুটে গিয়েছিলাম ওর ফ্ল্যাটে। দরজা খুলে শিল্পী যেভাবে আমার হাতটা খপ করে ধরে ঘরের ভেতর টেনে নিল, আমি আজ পর্যন্ত ওর চোখে ওই রকম ভয় দেখিনি। ও ঘরের সব কটা জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, দিদি, তুমি এসেছো? থ্যাংক গড। আমি একটা মারাত্মক নরকের খাঁচায় পা দিয়ে ফেলেছি দিদি। আমাদের অফিসের সেই নতুন অডিট প্রজেক্টটা করতে গিয়ে আমি এমন কিছু ফাইল দেখে ফেলেছি যা আমার দেখার কথা ছিল না। পুরো 1 কোটি টাকার ব্ল্যাক মানি, যার কোনো অফিসিয়াল হিসেব নেই, সেটা আমার ঘাড়ে এসে পড়েছে। উপরওয়ালারা জানতে পেরে গেছে যে আমি সব জেনে ফেলেছি। ওরা যে কোনো মুহূর্তে আমাকে শেষ করে দিতে পারে। আমার ল্যাপটপ, মোবাইল সব সিজ করতে পারে। এই 1 কোটি টাকার ব্ল্যাক মানির পুরো ট্রেলটা এখন আমার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে লিঙ্কড হয়ে গেছে। আমি এই টাকাটা এখন এক মুহূর্তের জন্যেও আমার কাছে রাখতে পারবো না দিদি। আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেলে আমি ফেঁসে যাব। তুমি আমাকে বাঁচাও দিদি, প্লিজ। এই টাকাটা তোমার আর জিতের ওই পুরনো জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে দাও। মাত্র 1 দিনের জন্য টাকাটা ওখানে রাখো, তারপর আমি ফেরত নিয়ে নেব। তুই পাগল হয়েছিস শিল্পী? 1 কোটি টাকার ব্ল্যাক মানি? তুই নিজে চোরের মতো ক্রাইম করবি আর তার দায় আমার আর আমার ভাইয়ের ঘাড়ে এনে ফেলবি? জিতের কেরিয়ারটা তুই এভাবে নষ্ট করতে চাস? পুলিশ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি একবার টের পায়, আমাদের পুরো পরিবার জেল খাটবে। আমি কিচ্ছু জানি না, আমি এই পাপের ভাগিদার হতে পারবো না। তুই
এক্ষুনি পুলিশে যা। পুলিশ? দিদি তুমি বড্ড বোকা। দিদি শোনো, আমি তোমাকে ফ্রিতে রিস্ক নিতে বলছি না। তুমি যদি এই টাকাটা তোমার অ্যাকাউন্টে রাখতে দাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। তোমার যা দেনা আছে, জিতের বিজনেসের যা লস আছে, সব এক লহমায় মিটে যাবে দিদি। তুমি শুধু রাজি হও। পল্লবী প্রথমে ভাবল যে এত বড় রিস্ক নিলে নিজেরই ক্ষতি হবে, কিন্তু কথা হচ্ছে এখানে 10 লক্ষ টাকার। 10 লক্ষ টাকা? তুই তুই সত্যি বলছিস শিল্পী? কিন্তু টাকাটা আমাদের অ্যাকাউন্টে এলে আমরা জবাব কি দেব? আর তুই এখনই 10 লক্ষ টাকা দিবি তো? মানে কোনো নয় ছয় হবে না তো পরে? বিশ্বাস করো দিদি, এই মুহূর্তে আমার নিজের প্রাণ বাঁচানোটা বেশি জরুরি। কিন্তু সমস্যা হলো, আমি চাইলেও এখন তোমাকে একটা টাকাও দিতে পারছি না। কোম্পানির আইটি সেল অলরেডি আমার অ্যাকাউন্টের ওপর চিলের মতো নজর রাখছে। এখন কোনো বড় অ্যামাউন্ট মুভ করলেই অ্যালার্ট চলে যাবে, আর আমি ধরা পড়ে যাব। তাই তুমি শুধু এখন এই 1 কোটি টাকাটা তোমাদের অ্যাকাউন্টে হোল্ড করে রাখো। 2-3 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে, যখন আমি তোমার কাছ থেকে আমার টাকাটা সুরক্ষিতভাবে ফেরত নেব, ঠিক তার পরপরই আমি একসঙ্গে পুরো 10 লক্ষ টাকা তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। প্লিজ দিদি, তুমি শুধু টাকাটা রাখো আর আমাকে বাঁচাও। পরিস্থিতি মিটলেই তোমার পাওনা তুমি পেয়ে যাবে। শিল্পী সেদিন রাতে এমনভাবে ছটফট করছিল মিস্টার চ্যাটার্জি, যে ওর ওই রূপ দেখে একদিকে যেমন আমি ভয় পেয়েছিলাম, অন্যদিকে 10 লক্ষ টাকার লোভটাও সামলাতে পারিনি। ও টাকাটা ফেরত নিয়েছিল, কিন্তু শুধু 5 লাখ টাকাই দিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর বাকি 5 লাখ টাকা পাওয়ার লোভে আপনি তাকে খুন করে ফেললেন। কি বোকামিটাই আপনি করলেন! এদিকে এক কোণে দাঁড়িয়ে জিৎ এতক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে দিদির প্রতিটা কথা শুনছিল। হঠাৎ করেই চরম ঘৃণা আর অপমানে তার চোখ ফেটে জল চলে এলো। ফ্যাকাশে মুখটা মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। প্রচণ্ড আক্রোশে তেড়ে গেল পল্লবীর দিকে। কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল, ছি দিদি ছি! শেষ পর্যন্ত সামান্য কিছু টাকার লোভে তুমি এতটা নিচে নেমে গেলে। ওই টাকাটার চক্করেই তুমি আমার শিল্পীকে চিরকালের মতো আমার কাছ থেকে কেড়ে নিলে। তোমার মতো লোকের ফাঁসি হওয়া চাই। তাহলে এবার আইনের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকুন পল্লবী ম্যাডাম। ব্যাস, আর মাত্র কয়েকটা ঘন্টা। অফিসিয়াল প্রমাণ হাতে আসতেই আপনাকে আর আপনার এই নোংরা লোককে আমি সোজা হাজতে পাঠাবো। বিশ্বাস করুন মিস্টার চ্যাটার্জি, আমি লোভী হতে পারি, টাকার জন্য হয়তো অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি খুনি নই। আমি কোনোদিন কারো প্রাণ নেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না, স্বপ্নেও ভাবতে পারি না। সেটা তো সময় বলবে আপনি দোষী না নির্দোষ। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। চারদিক নিঝুম, কিন্তু তীর্থঙ্করের চোখে ঘুম নেই। সে ঘরের এক মাথা থেকে অন্য মাথায় অবিরাম পায়চারি করে চলেছে। কেসের সব সুতো মিলে গেছে। পল্লবীর লোভ আর জিতের কান্না সবটাই চোখের সামনে স্পষ্ট। তবুও গোয়েন্দার অবচেতন মন বারবার জানান দিচ্ছে যে কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। কোনো একটা সূক্ষ্ম ক্লু সে দেখেও দেখতে পাচ্ছে না। কোথায় একটা জিনিস মিলছে না। ঠিক কি ভুল করছি আমি? সব হিসাব তো মিলে গেছে, তাও মনের ভেতর একটা খটকা যেন। হঠাৎ তীর্থঙ্করের মাথায় কি যেন একটা খেলে গেল। সে আর এক মুহূর্ত নষ্ট না করে টেবিলের ওপর রাখা কেসের সমস্ত এভিডেন্স আর ফুটেজগুলো আবার নতুন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সব কিছুতে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা বিশেষ ক্লুর ওপর তার নজর আটকে গেল।
মুহূর্তের মধ্যে তার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। ছি 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 ছি, আমার কাছ থেকে এত বড় ভুল কিভাবে হলো? আমি নিজের চোখে সব দেখেও এত বড় একটা ব্লাইন্ড স্পট মিস করে গেলাম। তীর্থঙ্কর আর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। পকেট থেকে ঝটপট নিজের মোবাইলটা বের করে সে জিতের নাম্বারে ডায়াল করলো। মিস্টার জিৎ, আমি তীর্থঙ্কর বলছি। কাল সকাল 10টায় আমি আপনার বাড়িতে আসছি, আপনারা তৈরি থাকবেন। শিল্পীর খুনের সমস্ত রকম অকাট্য প্রমাণ এবার আমার হাতে চলে এসেছে। আর হ্যাঁ, শুধু আমি একাই আসছি না, আমার সাথে থানার বড়বাবু শিবপ্রসাদ বাবুও সেখানে উপস্থিত থাকবেন। ঠিক পরের দিন ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। থানার বড়বাবু শিবপ্রসাদ বাবুকে নিয়ে তীর্থঙ্কর এসে হাজির হলো জিতের বাড়িতে। ঘরের ভেতরের পরিবেশটা তখন থমথমে, যেন এক অদৃশ্য ঝড়ের পূর্বাভাস। সোফায় বসে থাকা জিতের ফ্যাকাশে মুখের দিকে তীর্থঙ্কর এমন এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যা যে কোনো অপরাধীর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর জিতের ঠিক সামনে গিয়ে তীর্থঙ্কর শান্ত কিন্তু ধীর পায়ে পায়চারি করতে করতে বলল, আচ্ছা পল্লবী ম্যাডাম, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, আপনি যেদিন রাত্রে শিল্পীর সাথে দেখা করে নিজের বাড়ি ফিরেছিলেন, সেদিন রাত্রে কি আপনার ভাইকে আপনি বাড়িতেই দেখেছিলেন? না মিস্টার চ্যাটার্জি, আমি যখন ফিরি তখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আলাদা করে আর ওর ঘরে গিয়ে দেখিনি, কিন্তু ওর তো বাড়িতেই থাকার কথা। তাই কি মিস্টার জিৎ? আপনার দিদি তো ভাবছেন সেদিন রাত্রে আপনি ঘরে ঘুমোচ্ছিলেন। আপনি কি সত্যিই সে রাত্রে নিজের বাড়িতেই ছিলেন? তীর্থঙ্করের এই আচমকা প্রশ্নে জিতের কপালে এক মুহূর্তের জন্য ঘাম জমে উঠল। সে একটু থতমত খেয়ে ঢোক গিলে নিজের ভেতরের অস্বস্তিটা ঢাকার চেষ্টা করলো। হ্যাঁ মানে হ্যাঁ, অবশ্যই আমি বাড়িতে ছিলাম। আপনি কেমন অদ্ভুত প্রশ্ন করছেন মিস্টার চ্যাটার্জি? এই অত রাতে একটা সাধারণ মানুষ নিচের ঘর ছেড়ে আর কোথায় যাবে বলুন? আমি তো সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। জিতের কথা শেষ হতেই তীর্থঙ্কর ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর সে এমন একটা কথা বলল যা শুনে ঘরের সবাই স্তম্ভিত হয়ে গেল। আপনি মিথ্যে কথা বলছেন জিৎবাবু। আপনি সেদিন রাত্রি এক মুহূর্তের জন্যও বাড়িতে ছিলেন না। আপনিও ঠিক সেই সময় যখন আপনার দিদি পল্লবী শিল্পীর সাথে দেখা করতে গেছিল, তখন আপনিও শিল্পীর ফ্ল্যাটের একদম কাছাকাছিতে ওত পেতে দাঁড়িয়েছিলেন। কি ফালতু আর ভিত্তিহীন কথা বলছেন মিস্টার চ্যাটার্জি? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আপনি সেদিন নিজের ঘরেই ছিলাম, আর আমি কি করতে অত রাতে শিল্পীর ফ্ল্যাটে যাব? আইনের কাছে ভালোবাসার চেয়ে প্রমাণ বেশি কথা বলে জিৎবাবু, আর লুকিয়ে কোনো লাভ নেই। আপনার ফোনের টাওয়ার লোকেশন সেদিন রাত ঠিক 1:30টার সময় শিল্পীর ফ্ল্যাটের মাত্র কয়েক মিটারের মধ্যেই লোকেট করা গেছে। আপনার দিদি বেরিয়ে যাওয়ার ঠিক পরেই আপনি ওই ফ্ল্যাটে ঢুকেছিলেন। তীর্থঙ্করের মুখ থেকে নিখুঁত টাইমিংয়ের অকাট্য সত্যিটা বেরোনোর সঙ্গে সঙ্গেই জিতের মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। তার চোখ দুটো স্থির হয়ে গেল। শুধু এটাই না, আপনার খেলাটা যে কত বড় মাস্টার প্ল্যান ছিল সেটা এবার শুনুন। আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টের ভেতর এমন একটা অত্যন্ত সূক্ষ্ম আর সন্দেহজনক ডিজিটাল ট্রেল পাওয়া গেছে, যা একটা ভুয়ো আইডির মাধ্যমে সম্পূর্ণ অন্য একটা গোপন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। আর যখন আমাদের সাইবার সেলকে দিয়ে আমি সেই বেনামি অ্যাকাউন্টের খোঁজ করলাম, দেখা গেল ওটা অন্য কারো নয়, ওটা আপনারই আসল পরিচয় আর আপনারই প্যান কার্ড দিয়ে খোলা একটি অ্যাকাউন্ট। এবার বলুন, দিদির ঘাড়ের ওপর বন্দুক রেখে আসল শিকারটা কে করলো? আপনি কি নিজের মুখেই সত্যিটা বলবেন, নাকি? এতক্ষণ ধরে জিতের মুখে যে আত্মবিশ্বাসের মুখোশটা ছিল, তীর্থঙ্করের অকাট্য প্রমাণের চাবুকে তা এক নিমেষে টুকরো টুকরো হয়ে গেল। ঘরের ভেতরের থমথমে নীরবতা ভেঙে হঠাৎ করেই জিতের বুক চিরে এক পৈশাচিক কান্নার আওয়াজ বের হলো। কিন্তু সেই কান্নার পেছনে কোনো অনুশোচনা ছিল না, ছিল এক চরম হিংস্রতা আর পরাজয়ের ক্ষোভ।
কাঁদতে কাঁদতে হঠাৎ জিতের কান্নাটা এক বিকট ও উন্মাদ হাসিতে রূপ নিল। সে লাল লাল চোখ করে তীর্থঙ্করের দিকে তাকিয়ে হিংস্র পশুর মতন গর্জে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি ওকে। জিতের এই স্বীকারোক্তিতে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। পল্লবী নিজের দুই কানে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তার নিজের ভাই যে একটা জলজ্যান্ত খুনি হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। সেদিন রাতে আমার দিদি যখন শিল্পীর ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল, আমি সোজা উপরে উঠে যাই। কলিং বেল বাজাতেই ও দরজা খুলে। দরজা খুলতেই জিতের আচমকা উপস্থিতি দেখে শিল্পীর বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। জিতকে এত রাতে নিজের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে শিল্পী চমকে উঠে বলেছিল, জিৎ, তুমি এত রাতে আমার ফ্ল্যাটে? কি হয়েছে? তুমি এই সময় এখানে কেন এসেছো? আমি সব শুনে নিয়েছি শিল্পী। আমার দিদি এতক্ষণ তোমার সাথে কি নিয়ে দরদাম করছিল আমি তার সবটা জানি। আমার এক্ষুনি 50 লাখ টাকা লাগবে, ব্যাস। এই টাকাটা পেলেই আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। পাগল হয়ে গেছো তুমি জিৎ? 50 লাখ টাকা? আমি এত টাকা কোথা থেকে দেব? আমি তোমার দিদিকে কথা দিয়েছি যে আমার সাধ্যের মধ্যে আমি বড়জোর 10 লক্ষ টাকা তোমাদের অ্যাকাউন্টে পাঠাতে পারবো। এর বেশি একটা টাকাও আমি দিতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে, প্লিজ। তুমি এসব বিষয়ে আমার সাথে কথা না বলে আমার দিদির সাথে কথা বলছো? কথাগুলো বলেই জিত খপ করে শিল্পীর হাত শক্ত করে ধরল। জিৎ, হাতটা ছাড়ো, আমার লাগছে। আমি সত্যি বলছি, আমি অত টাকা দিতে পারবো না। আমার কাছে অত টাকা নেই। কিছুতেই রাজি হচ্ছিল না মিস্টার চ্যাটার্জি। ঠিক তখনই হঠাৎ আমার চোখ গেল টেবিলের উপর রাখা ও লগ ইন করা ল্যাপটপটার দিকে। আমি স্ক্রিনে দেখতে পেলাম কোম্পানির পুরো সিক্রেট ফান্ড আর অ্যাকাউন্টের অ্যাক্সেস ওখানে খোলা আছে। কোটি টাকা চোখের সামনে ভাসছিল, আর আমার মাথার ভেতর তখন যেন একটা শয়তান ভর করলো। আমি ভাবলাম, শুধু 50 লাখ টাকা নিয়ে আমি কি করব? যখন পুরো ভান্ডারটাই আমার চোখের সামনে খোলা, আমি ঠিক করলাম শুধু 50 লাখ নয়, পুরো টাকাটাই আমি আমার বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেব। জিতের এই ভয়ঙ্কর লোভ আর হিংস্রতার কথা শুনে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। জিতের চোখে তখনও সেই রাতের খুনের নেশা খেলা করছিল। ও কিছুতেই আর নিজেকে সামলাতে পারছিল না। টাকার নেশায় অন্ধ হয়ে জিত হঠাৎ করেই শিল্পীর হাতের বাঁধন আলগা করে দিয়ে তার গলাটা দুই হাত দিয়ে প্রচন্ড শক্তিতে টিপে ধরল। জিৎ, ছেড়ে ছেড়ে দাও আমাকে, আমার খুব লাগছে। প্লিজ ছাড়ো, দম আটকে যাচ্ছে আমার। কিন্তু জিতের মাথায় তখন খুনের ভূত চেপে বসেছে। দয়া মায়ার কোনো জায়গাই ছিল না সেখানে। সে আরো জোরে তার সর্বশক্তি দিয়ে শিল্পীর গলাটা চেপে ধরে রইল। কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? আজ তোকে মরতেই হবে। ছটফট করতে করতে হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে শিল্পীর হাত পা গুলো অবশ হয়ে এলো, আর তার জ্যান্ত দেহটা ধীরে ধীরে একেবারে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ও মরে যেতেই আমি আর 1 সেকেন্ডও সময় নষ্ট করিনি। আমি সঙ্গে সঙ্গে ওর টেবিলের উপর রাখা ল্যাপটপের ব্যাগ আর সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। টাকা সরানো শেষ হতেই আমার প্রথম কাজ ছিল নিজেকে বাঁচানো। তাই পুলিশ যাতে এটাকে কোনোভাবেই খুন না ভেবে আত্মহত্যা ভাবে, সেরকম ব্যবস্থা করলাম। ওর গলায় একটা ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে একটা পারফেক্ট সুসাইডের নাটক সাজালাম। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে খুব সাবধানে ফ্ল্যাটের পিছনে দরজা দিয়ে ওই অন্ধকার রাতেই বাইরে বেরিয়ে পড়লাম। জিতের স্বীকারোক্তি শেষ হতেই ঘরের ভেতরে এক শিউরে ওঠা থমথমে নিস্তব্ধতা নেমে এলো। ঘরের প্রতিটি মানুষ যেন জিতের এই পৈশাচিক রূপ দেখে
পাথর হয়ে গেছে। আর তারপর অত্যন্ত চালাকির সাথে আপনি আমার অফিসে এসে হাজির হলেন, চোখের জল ফেলে এমন নিখুঁত একটা নাটক সাজালেন যাতে আমার সমস্ত সন্দেহ আপনার দিদির উপর হয়। আপনার একবারের জন্য বুকটা কাঁপলো না জিতবাবু? নিজের মনে একটুও লজ্জা হলো না যে দিদি আপনাকে এত ভালোবেসে আগলে রেখেছে, নিজের অপরাধ ঢাকতে আপনি সেই দিদিটাকেই একটা খুনের ফেঁসে ফাঁসাবো করে প্রায় ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিলেন? ছি, মানুষ কতটা নীচ হলে এমন কাজ করতে পারে? অবশেষে সমস্ত অকাট্য প্রমাণ জিতের পক্ষে হওয়ায় বড়বাবু শিবপ্রসাদ বাবু জিতের হাতে পরালেন লোহার হাতকড়া। যে দিদিকে ফাঁসিয়ে জিত টাকার পাহাড় গড়তে চেয়েছিল, সেই দিদির চোখের সামনে মাথা নিচু করে খুনি জিতকে রওনা দিতে হলো থানার উদ্দেশ্যে। আর তীর্থঙ্করের তীক্ষ্ণ বুদ্ধির কাছে আরও একবার পরাজিত হলো এক চরম ধূর্ত অপরাধী। জবনিকা পড়ল এক জটিল রহস্যের। এই ছিল আজকের রহস্যময় গল্প, বন্ধ ঘরের খুনি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত রহস্যের জট খুলে যাওয়ার সেই মুহূর্তটি আপনাদেরও ভাবতে বাধ্য করেছে। যদি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও রহস্য, ভৌতিক ও রুদ্ধশ্বাস গল্প শুনতে ভয়কণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন এক রহস্য এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয় কণ্ঠের সাথে থাকবেন। নমস্কার।